নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। এবার চলেছি অন্য আরেকটি জায়গায়। সমস্ত সমুদ্রযাত্রীর মানচিত্রে বাংলা বোধহয় সর্বদা ছিল। আমাদের বাংলায় পর্তুগিজ, ফরাসি, ইংরেজরা সবাই তাদের ইতিহাসের মাধ্যমে তাদের পদচিহ্ন রেখে গেছে। তাই এবার চললাম ফরাসডাঙ্গায়, অর্থাৎ চন্দননগর, যেটি কিনা 1950 সাল পর্যন্ত ফরাসি ভূখণ্ডেরই একটি অংশ ছিল। হ্যাঁ, ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে। অনেক বলিদানের পর, অনেক বিভাজন এবং অনেক হাহাকার সাথে নিয়ে, কিন্তু চন্দননগর তখনও ছিল পরাধীন এবং ভারতের বাইরের অংশ। এখন এসেছি সেই চন্দননগরে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় চন্দননগর একটি শহর। এটি ফরাসডাঙ্গা নামেও পরিচিত। একসময় চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ। ইংরেজ শাসিত কলকাতার সঙ্গে পাল্লা দিয়েছে ফরাসি শাসিত এই চন্দননগর। কলকাতার মতো চন্দননগরেও আছে স্ট্যান্ড, বড়বাজার, বাগবাজার, বউবাজার। ফরাসি আমলেই চন্দননগরের উন্নতি হয়েছিল। রাস্তাঘাট নিকাশি সবেতে সুতানাটি, ক্যালিকাটা এবং গোবিন্দপুর একত্রিতকরণ করে কলকাতা গঠনের অনেক আগেই সৃষ্টি হয়েছিল এই চন্দননগরের তিনটি গ্রামকে একত্রিত করে। যে তিনটি গ্রাম হলো বড় কিষানপুর, খলিশানি এবং গোলডালপাড়া। এই তিনটি গ্রামকে একত্রিত করেই গড়ে ওঠে চন্দননগর, যেখানে ফরাসিরা বসতি স্থাপন করেছিলেন। একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেন ফরাসিরা। একসময় চন্দননগর ছিল ইউরোপীয় বাণিজ্যের প্রধান কেন্দ্র। ফরাসি উপনিবেশ হওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীরাও এখানে এসে লুকিয়ে থাকতেন। ফরাসি উপনিবেশ ছিল বলে তখন ইংরেজদের ব্রিটিশ পুলিশকে অনুমতি নিয়ে এখানে ঢুকতে হতো। সেই সুযোগে বিপ্লবীরা পালিয়ে যেতেন অন্য জায়গায়। এই ফরাসডাঙ্গায় ভারতের জনগণ তথা চন্দননগরের জনগণ এখানে প্রত্যক্ষভাবে ফরাসি পুরো প্রশাসনিক পরিচালন ব্যবস্থার অধীন ছিলেন। তারা ফরাসি নাগরিকদের মতো সুযোগ সুবিধা পেতেন না। কারো ক্ষোভ ছিল চাপা, কেউ কেউ ভাবতেন এটাই হয়তো তাদের নিয়তি। এলাকায় ছিল সাদা কালো, সুবিধা অসুবিধা, বিভাজন, সমস্ত কিছুই। স্বাভাবিকভাবেই ফরাসি শাসনের বিরুদ্ধে চন্দননগরের মানুষের বিক্ষুব্ধতা ধীরে ধীরে বেড়ে ওঠে। এইভাবেই দিন কাটতে থাকে। তারপর 1947 সালে স্বাধীন হয়ে যাবার পর, ভারতবর্ষ স্বাধীন হয়ে যাবার পর 1948 সালে জুন মাসে ফরাসি সরকার একটি গণভোটের আয়োজন করেছিলেন, যাতে চন্দননগরের 97% বাসিন্দা ভারতের অংশ হতে চায়। আনুষ্ঠানিকভাবে 2 ফেব্রুয়ারি 1951 সালে শহরটিকে ভারতের কাছে হস্তান্তর করেন ফরাসি সরকার। এবং 1954 সালে 2 অক্টোবর চন্দননগরকে পশ্চিমবঙ্গের সাথে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে যুক্ত করা হয়। এরপর 1955 সালে পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভায় চন্দননগর পুরো আইন প্রণয়ন ও গৃহীত হয়। 1956 সালে 15ই আগস্ট স্বাধীন চন্দননগরে অনুষ্ঠিত হয় প্রথম পুরো নির্বাচন। এটা হলো বিবেকানন্দ মন্দির, একদম স্ট্যান্ড ঘাটের গঙ্গার ঘাটের উপরেই। আর কথা বলতে বলতে পুরো চন্দননগর স্ট্যান্ড ঘাটটা আমার দেখানো হয়ে গেছে। আর খানিকটা উল্টো দিকে গেলেই পরে পাতালবাড়ি। আর এটা হলো ইনস্টিটিউট, চন্দননগর ইনস্টিটিউট, যেটা মূল ঘাটের বিপরীতে আছে। এবং চন্দননগর জাদুঘর, এই প্রাচীনতম জাদুঘরে আছে প্রাচীন ফরাসি জিনিসপত্র, যেমন অ্যাংলো ফরাসি যুদ্ধে ব্যবহৃত কামান, আরও 18 শতকের কাঠের আসবাবপত্র, অনেক কিছু। তো প্রতিষ্ঠানটি এখনও
নিয়মিত ক্লাসের মাধ্যমে ফরাসি শেখায় এবং এটা একটা ফরাসি ভাষা কেন্দ্র। ইনস্টিটিউটের বাম দিকে চন্দননগরের সেকেন্ড হার্ট চার্চ। গির্জাটি আজও ফরাসি আমলের স্থাপত্যের সৌন্দর্যকে চিহ্নিত করে চলেছে। আর এইখানে শ্রীকৃষ্ণ, অর্জুন, রথ, ঘোড়া, এটা মনে হচ্ছে আমার নতুন, মানে আমি তো ছোটোবেলায় এসেছি, অনেকবারই এসেছি এখানে আমার গুরু দাদুর বাড়ি। তো গুরু দাদুর বাড়িতে মা বাবার হাত ধরে বহুবার এসেছি, বহু স্মৃতি ছোটোবেলার। ঠিক বুঝতে পারছি না, কিছু জিনিস পাল্টে গেছে, হয়তো অনেক স্মৃতি থেকে সরেও গেছে, কিন্তু মনে আছে অনেক ইতিহাসের কথা, দাদুর মুখে শোনা, গুরু দাদুর মুখে শোনা ইতিহাসের কথা, বহু গল্প, লর্ড ক্লাইভের বারবার আক্রমণ, তারপরে অনেক কিছু, জমিদার বাড়ির ধূলিসাৎ হয়ে যাওয়া, অনেক কিছু গল্প মনে পড়ে। কিভাবে জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছিল এবং চাউলপট্টিতে আদিমায়ের পূজা কবে থেকে শুরু হয়, সেসব কথা বলতে গেলে আর শেষ হবে না, অনেক কথা। এই চন্দননগরের ইতিহাস মানে এতটুকু সময়ের নয়, বিশাল এর ইতিহাস। যাই হোক, এই চন্দননগরই হলো আমার প্রথম শহর, আমার জীবনের দেখা প্রথম শহর। ছোটোবেলায় শহর বলতে চন্দননগরকেই আমি প্রথম দেখেছিলাম। প্রতি বছর আসতাম জগদ্ধাত্রী পূজায় গুরু দাদুর বাড়িতে, এবং পুষ্পাঞ্জলি দেয়া থেকে আরম্ভ করে, দাদুর মুখে বিভিন্ন গল্প শোনা থেকে আরম্ভ করে, কি যে ছিল সেই ছোটোবেলা, সবই হারিয়ে গেছে এখন। তারপর আর কি আমুল আইসক্রিম এলো, দেখে খেলাম আমুল আইসক্রিম, আর জলও কিনলাম। ভীষণ গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। এবার ফিরছি বাড়ির পথে, খুব মনটা খারাপ লাগছিল। এখন তো কত যানবাহন হয়ে গেছে। আমরা ছোটোবেলায় মায়ের সাথে যখন আসতাম কি বাপির সাথে যখন আসতাম, শুধু রিক্সো, স্টেশন থেকে আসার একমাত্র অবলম্বন ছিল রিক্সো, আর না হলে পায়ে হেঁটে। যাই হোক, তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে এখনকার মতো টাটা, আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে।